ওই সময় কিন্তু আমার আব্বা চেয়েছেন আমার বিদেশ পাঠাতে, কিন্তু আমি ঘরের চাল কিছু বিক্রি করে আমি কলেজে ভর্তি হই। দৈনিক লাখো কণ্ঠ। জীবনের শুরুতে আমার খেয়াল আছে, যখন কলেজে ভর্তি হই আমার আব্বা চেয়েছে আমার, কিন্তু আমার জ্যাঠা মাহুজ মিয়া, অনেকে চিনেন, আমার জ্যাঠা উনি চেয়ারম্যান ছিলেন, ফারুক ভাই যখন বিদেশ যায় ওই সময় কিন্তু আমার আব্বা চেয়েছেন আমার বিদেশ পাঠাতে, কিন্তু আমি আমার আম্মা থেকে কিছু নিয়ে আর ঘরের চাল কিছু বিক্রি করে আমি কলেজে ভর্তি হই আমার আব্বার ইচ্ছের বিরুদ্ধে। এটা আমার আব্বা খুব অসন্তুষ্ট ছিলেন। তারপরে কলেজে পড়াশোনা করছি কিন্তু হেঁটে হেঁটে, আমার বাড়ি মুসাপুরে, সেখান থেকে হেঁটে প্রায় 7 মাইলের মতো, এবং কোনাকুনি হেঁটে এসে বর্ষাকালে তো কিন্তু ওই কাদাতে কিন্তু লুঙ্গি পরে এসে আমাদের ভূষাট কলেজের পূর্ব পাশে মালিক মেম্বারের বাড়ি একটা আছে, আমাদের বন্ধু রাজাউল করিম স্বপন, সে ওই বাড়িতে লজিং থাকতো। সেই সুবাদে ওই বাড়িতে এসে হাত পা ধুয়ে এবং লুঙ্গি পাল্টায় প্যান্ট পরে কলেজ যেতাম। এভাবে আমরা কিন্তু পড়াশোনা করেছি। সেখান থেকে এসে কিন্তু আমার বসুরহাটে 75 সাল, আমার খেয়াল আছে 75 সালে কিন্তু খুব দুর্ভিক্ষের সময়। ওই সময় কিন্তু যেহেতু আমার কৃষক পরিবার, আমাদের প্রচুর ধান টান হতো। আমি বাড়ি থেকে ধান বিক্রি করার জন্য বসুরহাট আসছিল। ধান তখন তো প্রতি সপ্তাহে ধানের দাম উঠতেছিল দুর্ভিক্ষের টাইমে। তখন আমি ধান বিক্রি করে বসুরহাটে এসে ধান বিক্রি করে বাজার করে আবার বাড়ি যাব। তো ধান মাথায় করে নিয়ে আসছি। এখন ধানের বাজার যেটা, ওই বাজারে ধান কিন্তু পথে পথে ব্যাপারীরা মূল্যাইতেছে, যেটা আগের যা ধারণা তার চেয়ে বেশি মূল্যাইতেছে। আমি ভাবছি এত বেশি দাম, যেখানে যাই সেখানে আরও বেশি, আমি যা চাই তখন আরও বেশি বলে। এভাবে কিন্তু আমি পথে বিভ্রান্ত হয়ে পথে আর বিক্রিটা করে মনে করছি বাজার বোধ না জানি আর কত বেশি পাওয়া যাবে, এটা মনে করি ধান পুরো বসুরহাট বাজার আনছি। কিন্তু বাজারে আনার পর দেখি যে আমি যা চাই কিন্তু লোকেরা এই দাম বলে না, আর অনেক কম বলে, এবং পথে যা বলছে তার চেয়ে তো কম বলে। এটা দেখে দেখে কিন্তু আর ধানটা বিক্রি করতে পারিনি, এবং ধান বিক্রি করে আমি রোজার দিন ছিল ইফতারও করব, বাজারও করব, এরপর বাড়ি যাব, কিন্তু ধানও বিক্রি করতে পারি নাই। এবং ধান বিক্রি করতে না পেরে আমি কিন্তু মালিক মেম্বারের একটা মিল ছিল এই ইয়েতে বসুরহাট বাজারের মালিক মেম্বারের মিলে কিন্তু, যেহেতু আমার আব্বার সাথে পরিচয় ছিল, সেই সূত্রে আমি কিন্তু মিলে ধানের বস্তাটা রেখে গেলাম। কিন্তু বাড়িতে গেলাম রাত্রেবেলা, আসার সময় কিন্তু আমি দিনের বেলা আসছি হাঁটি, কিন্তু যাবো কী করে, কিন্তু ধান তো আমি বিক্রি করতে পারি না, বাসের ভাড়াও নাই, এরপরে বাজার করার টাকাও নাই। এভাবে কিন্তু হেঁটে হেঁটে আরেকজনকে পাশে নিয়ে হেঁটে হেঁটে আবার বাড়িতে গেছি। বাড়ি যাওয়ার পরে কিন্তু ধান বিক্রি করি নাই কেন, ঘটনা কি, বাজার করি নাই কেন, আমার আব্বা বলে যে বিক্রি, আমি বলে যে এই কারণ ঘটনা। কিন্তু ওনার সাথে ঘটনা বলার পরে স্বাভাবিকভাবে এখন আমি বয়স কম, এখন ধান বিক্রি করতে পারি নাই, চলে গেছি। তারপরে কিন্তু পরের সপ্তাহে আবার আসছে ধান বিক্রি করতে। ওই মিল করে যা দেখেছি ধান কিন্তু কবুতরে কিন্তু অর্ধেক খেয়ে ফেলছে, মানে যা ছিল এর অর্ধেক নাই। তো এইভাবে কিন্তু আমরা জীবন যুদ্ধকে সংগ্রাম করে করে কিন্তু এখানে আসছি। এবং আমি যেখানে এখন আমরা যেখানে যেসব কাজের সাথে জড়িত, রিয়েল এস্টেট ব্যবসাতে, আমি কিন্তু অনেকে জানেন, বেশিরভাগ লোকে জানেন যে আমি ছাত্র জীবনে এই মাহুজ ভাইয়ের মতো এত মেধাবী ছাত্র ছিলাম না, এবং ছাত্র জীবনে রাজনীতি করার কারণে ক্লাস করতাম না ঠিকমতো, তখন রাজনীতি করার কারণে ঠিকমতো পড়তাম না, ঠিকমতো ক্লাসও করতাম না, এবং পারলে ওনাদের কাছ থেকে কিন্তু সহযোগিতা নিয়ে কিন্তু পরীক্ষা চালাতাম। কিন্তু জীবন যুদ্ধে এই পর্যায়ে যেতে যেতে কিন্তু আজকের এই পর্যায়ে আসছি। ফারেস্টে যখন আমার হাতে আসে, এটা আপনারা বোধহয় অনেকে জানেন, ফারেস্ট যখন হয় তখন ওই প্রতিষ্ঠান হওয়ার সময় এটার কোম্পানির নাম ছিল ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা 2000 সালে ঘটনা। একই সময় পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। আমার কাছে যখন প্রস্তাব আসলো, আমি বললাম যে যদি কনভেনশনাল সিস্টেম হয় তাহলে আমি নাই, যদি এটা ইসলামিক সিস্টেম হয় তাহলে আমি সংযুক্ত হব। এবং কারণ কি, আমাদের এক বন্ধু, ওই যে ডক্টর মুকাদ্দাস সাহেবের কথা বলছে, উনি আমার পার্টনার, উনি একদিন একটা কথা বলছে আমার মনে পড়ে খুব, বলে যে সিনেমা দেখা গুনাহ, কিন্তু সিনেমা একটা দেখছে হয়তো অনেক আবেগে, কিন্তু সিনেমা দেখার পরে হয়তো আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু সিনেমা দেখা আর সিনেমার বাক্স তৈরি করা, মানে সিনেমা হল তৈরি করা এবং সিনেমা হল তৈরি করে ওই ব্যবসা করা, দুটো কিন্তু এক নয়। এবং উনি বুঝাতে চাইলেন যে সুদের ব্যবসা, এই কথাটা বলছেন যে সুদের ব্যবসা এটা একটা সুদের বাক্স তৈরি করা, এবং যতদিন পর্যন্ত কিন্তু এই সুদের কারখানা চলবে ততদিন পর্যন্ত এই গুণের জারিয়া কিন্তু ওই উদ্যোক্তার অ্যাকাউন্টে আসবে। এই কারণে আমি বললাম যে আমাদের নাসির ভাইরা ইসলামী ব্যাংক করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কিন্তু, বাংলাদেশে হয়তো এখানকার পরিবেশ পরিসরে 100% সুদমুক্ত এটা বলা যায় না, কিন্তু এখানে অনেক আইনগত জটিলতা আছে। তারপরেও যেটুকু আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এখানে টাকা লেনদেন করে কিন্তু সুদ থেকে বাঁচার একটা চেষ্টা করতেছে। আমাদের আবেগ ছিল যে
ফারেস্টের মাধ্যমে কিন্তু বিমা জগতে অন্ততপক্ষে এই মানুষ বিমা থেকে সুদ থেকে বাঁচতে পারবে এই প্রেরণা থেকেই ফারেস্টে আমি সম্পৃক্ত হই। সেখানে কিন্তু লাভ করার জন্য আমি কিন্তু আমার মাথার মধ্যে এখানে অনেক ব্যবসা হবে এটা আমার মধ্যে এই চিন্তাটা ছিল না। আর অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি নাই ব্যবসা কী হবে তাও জানতামও না, এবং আমি শুধুমাত্র এই প্রেরণা থেকে কিন্তু ফারেস্টে সম্পৃক্ত, এবং এটার নামকে ইসলামী যদি হয় তাহলে সুদবিহীন যদি হয় তাহলে আমি সম্পৃক্ত হব। তার ভিত্তিতে আমি সম্পৃক্ত হই এবং তারা আমার কথা মেনে নিয়ে আমরা কিন্তু এই কোম্পানিটা শুরু করি। এবং শুরু করার পর 2000 সালের অল্প কিছুদিন পরেই কিন্তু জোট সরকার ক্ষমতা আসে। ক্ষমতা আসার পরে আমি সাইদি সাহেবের নামটা আসছে, সাইদি সাহেবকে বললাম যে উনি কিন্তু এখানকার প্রধান উপদেষ্টা হবেন। উনি বলে যে আমি এত ব্যস্ত লোক, আমি সময় পাবো কোথায়। তো ওনাকে আমরা ধরলাম যে আপনি এই ওয়াজ মাহফিলে যদি ইসলামী ব্যাংকের কথা বলেন সেখানে একটা লাইন শুধু বলবেন যে ফারেস্টও কিন্তু এটা সুদবিহীন একটা ইন্স্যুরেন্স কোম্পানি, শুধু এটুকু বলবেন। এতে রাজি করলাম। এতে ইসলামী ব্যাংকের মতো করে একটা শরিয়া বোর্ড করলাম, যেটা কিন্তু বাংলাদেশের ইন্স্যুরেন্স জগতে এর আগে কখনোই ছিল না। শরিয়া বোর্ড বলতে কোনো শব্দ ছিল না। এবং ইসলামী ব্যাংকের অনুকরণে ফারেস্টে চালাতে গিয়ে আমরা 8 বছরে বাংলাদেশের শীর্ষ কোম্পানিতে পরিণত করি। এখানে অনেকে বলছেন যে নিজেদের ঝগড়াঝাটি, আসলে ঘটনা সেটা নয়। ঘটনা হচ্ছে যে 9 সালে আমি 2000 সাল থেকে 8 সাল পর্যন্ত ফরেস্টের সকল কাজের সাথে এমন কোনো সাব কমিটি নেই যেটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। আমি সেখানকার ইসি চেয়ারম্যান ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম, অ্যাক্টিং চেয়ারম্যান ছিলাম, এবং সকল সাব কমিটিতে আমার ভূমিকা ছিল। এবং বাংলাদেশের ওই অঞ্চলে সহ সারা বাংলাদেশের লক্ষাধিক লোকের চাকরির ব্যবস্থা হয়েছিল। এবং এটা আপনারা যারা বলছেন যে কয়েকশো, এটা হলো কিন্তু যারা যাদেরকে চিনছেন আপনারা, কিন্তু মাঠ কর্মকর্তা যেগুলো এগুলোকে আপনারা হিসাব করেন নাই, সেগুলো সহ ধরলে ইভেন বিদেশে ইন্স্যুরেন্স জগতে ওভারসিজ নামে একটা শব্দ আমি চালু করেছিলাম, এটা সাক্ষী হাফিজ ভাই এখানে আছে, যেটা বাংলাদেশের লোকেরা ওভারসিজ বিদেশে ব্যবসা শাখা এটা কেউ জানতোই না, কিন্তু ফারেস্ট আমি ওভারসিজ ব্রাঞ্চ করেছিলাম। এবং আমি নিজে গিয়ে বিদেশে বিভিন্ন ঘুরে ঘুরে কিন্তু সেখানে আমাদের পরিচিত লোকদেরকে সম্পৃক্ত করে পরবর্তী পর্যায়ে অনেক লোক সম্পৃক্ত হয়, এবং এভাবে কিন্তু ফারেস্ট বাংলাদেশের শীর্ষস্থান দখল করে। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পরে সেখানে আমাদের কেউ কেউ, আমাদের দেশে যা হয় সেখানে কেউ কেউ এই সরকারের অতি কাছের লোক বলে তারা আমাদেরকে বোর্ডের বাইরে রেখেছে। আমি কিন্তু ফরেস্টের শেয়ার এখন পর্যন্ত আমার শেয়ারও আছে, আমি সেখান থেকে লাভও পাই, যদিও লাস্ট বছর করে লাভ দেয় নেই, কিন্তু সেখানে আমি কিন্তু আমার শেয়ার বর্তমান পর্যন্ত ব্যক্তিগত হিসাব করলে প্রত্যেকের চাইতে সবার চাইতে বেশি শেয়ার আমার আছে এখন পর্যন্ত। আমি ফরেস্ট ছাড়ি নাই। এমনকি ফরেস্টের যে দুর্নীতির বিরুদ্ধে এই অভিযানটাও, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এই যে লড়াইটাও আমি করছি, সেখানে কেউ আমার পক্ষে ছিল না। কিন্তু আমি 2000 সালে করোনার মধ্যে 1 সালে আমি কোর্টে মামলা করি, মামলা করার পরে এই দুর্নীতির খোঁজখবর পাওয়ার পরে এই বোর্ড ভেঙে দেয়। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে অনেকে চাকরি গেছে, হ্যাঁ এটা ঠিক, যে যখন থেকে আমি কিন্তু ফরেস্ট থেকে বাইরে, বোর্ডের বাইরে যে লোকদেরকে আমরা চাকরি দিয়েছি ওই আঞ্চলিকতার কারণে আবার কিন্তু অনেক লোকের চাকরি চলে যায়। সেটা আমি যেহেতু ফরেস্টের বোর্ডের বাইরে, যারা কিন্তু রাজনৈতিক কারণে আমাদেরকে দেখালো যে আমরা সরকারের বিরোধী, এইটা দেখাইয়া যারা কিন্তু এই আমাদের লোকদেরকে বাইরে রাখছে এবং আমাদের পরিচিত লোকদেরকে চাকরিচ্যুত করছে, এই আমার কারণে এটাও ঠিক, এটা ঠিক। এটার জন্য আমরা দুঃখিত। এবং যারা অনেক মেধাবী ছাত্র, অনেক মেধাবী চাকরিজীবী, কিন্তু সেখানে অনেক ভূমিকা রাখছেন, কিন্তু তাদের চাকরিটা নাই। এখন ঠিক আছে, এখন যে কারণে ফরেস্ট কিন্তু আমাদেরকে রাজনৈতিক পরিচয়ের কারণে বাইরে রাখছে, সে কারণটাই আল্লাহর কি মেহরবানি, আমি কিন্তু এই পদ্মার কিন্তু চেয়ারম্যান হবো বা কিছু হবে এটা কল্পনাই করিনি। আমি বলি যে ফরেস্টের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছিলাম, যেহেতু ফরেস্টের ওটার মালিক আমি প্রতিষ্ঠাতা, আমি মালিক, সেখানে আমার বিশাল বিনিয়োগ আছে। এখন পর্যন্ত যে শেয়ার আমার আছে, সে শেয়ার মূল্য আজকের বাজারে 22 কোটি টাকা, যদি আমার যে শেয়ার এখনও ফরেস্টে আছে। কিন্তু সেই কোম্পানিটাকে সুরক্ষা দেওয়ার জন্য, আবার সচল করার জন্য আমি উদ্যোগ নিচ্ছি এবং আমি আসি এটার পিছনে। কিন্তু ইতিমধ্যে যে কারণে ফরেস্টের দখলদাররা আমাদেরকে রাজনৈতিক নাম কালার করে ওখান থেকে বাইরে রাখে, এইটাই দেখা যায় অন্যের কাছে কিন্তু আবার এটা গুণ হয়ে গেল। এটা যেখানে কিন্তু এই ফরেস্ট যারা দখলে রাখছে তাদের কাছে যেটা আমার বেগুন, এদের কাছে এটা গুণ। এরা মনে করলো যে ফরেস্টকে যারা উঠেছে, আমার সাথে সালাম সাহেবের সাথে আমার সর্ব বলছেন, আমার সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা, হ্যাঁ আমিও চিনি। আমি যদি চিরঙে ছাত্র ছিলাম, ওনার বাড়ি চিরঙে, আমি ওনাদেরকে চিনি অনেক আগ থেকে, প্রায় 40 মানে 80-র দশক থেকে। কিন্তু তখন তারা ছোটো ব্যবসায়ী ছিল। এখন বাংলাদেশে তারা বিশাল বড় গ্রুপ। উনি বলছেন যে বাংলাদেশের 8টা ব্যাংকের তারা মালিক, ইসলামী ব্যাংক সহ, দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক সহ 8টা ব্যাংকের তারা মালিক। এবং তারা কিন্তু, আমি তাদেরকে চিনি না, কিন্তু তারা আমাকে খুঁজে তাদের এই কোম্পানিতে দায়িত্ব দেওয়ার সময় আমরা বললো যে আমি তখন ইস্তাম্বুলে, আমি কিন্তু আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলাম আমেরিকাতে চিকিৎসা করার জন্য। এই ঈদের পরপর, ঈদ হলো 3 তারিখে, এই 5 তারিখে আমি যাচ্ছি। পথে আমার ওয়াইফের ওই যে শারীরিক কারণে আমি কিন্তু ওই জার্নি ব্রেক দিয়ে যাচ্ছি। দুবাইতে একটা স্টপ ওভার নিলাম, তারপর ইস্তাম্বুল একটা স্টপ ওভার, যাতে কিন্তু ফ্লাইং টাইম যাতে লম্বা না হয় জন্য।
ইস্তাম্বুলে থাকা অবস্থায় আমাকে সিঙ্গাপুর থেকে ফোন করলো, যে উনি বললেন যে আপনি কিন্তু আপনার সম্পর্কে আমি সব জানি, আপনার খোঁজখবর আমি জানি, আপনি কিন্তু আপনার সাথে আমি সামনাসামনি কথা বলতে চাই, আমি ঢাকা যাচ্ছি, আমি ঢাকা থাকবো 2 দিন, ঢাকা চিটাগংয়ে থাকবো 2 দিন, আপনি যদি মেহরবানি করে আসেন তাহলে আমি সামনাসামনি কথা বলতে চাই। কী বিষয়? এই ঘটনা। তো আমি বললাম যে কেন আপনি সেখানে, আমি কেন যাব? আমি তো বেকার লোক না, আমি তো কাজের লোক, আমি তো রিটায়ার করিনি, তো কেন? বলে যে আমি সব ঘটনা জানি, আপনি এখানে যা চান, মালিকানা চান, শেয়ার চান, এরপর আরও যা যা চান সবই পাবেন, কিন্তু শুধু আপনি কোম্পানিকে ফারিসকে যে আপনি উঠেছেন এটা উঠে দেন। এটা ওনার মূল সহজ বক্তব্য। তো আমার মধ্যে একটা জিদ তো একটা আছে যে এটা কোম্পানি আমি নিজে তৈরি করেছি, যেটার পিছনে আমাদের দীর্ঘ শ্রম এবং আমাদের বিনিয়োগ আছে, সেই কোম্পানিতে আমরা কিন্তু নিজেদের অবস্থানটা নাই রাজনৈতিক পরিচয় বিবেচনা করে এখানে, যে কারণে সে জিদ থেকে আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রহণ করেছি চ্যালেঞ্জটা। এখন কথা হলো যে চ্যালেঞ্জটা যে গ্রহণ করছি, ফারেস্টে আমি যাত্রা শুরু করেছি তখন আমার বয়স ছিল 40-এর নিচে, আর এখন বয়স হলো 60-এর উপরে। এখন তো মাহফুজ ভাই তো বলছে এখন তো ওনারা তো অবসরে আছেন, এখন ওনার ভাষায় আমাদের অবসর নাই। তো এখন এই অবস্থায় দায়িত্ব নিয়েছি, কিন্তু এখানে ফরেস্টকে করার প্রশ্নে যে পরিমাণ শ্রম আমি বাংলাদেশের এমন জেলা এবং উপজেলা লেভেলও কম আছে যেখানে আমি যাইনি, এবং আমার প্রতি বৃহস্পতিবার আসলে আমার ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত ড্রাইভার এবং আমার কিন্তু তেল, এটা দিয়ে আমি ফরেস্ট বাংলাদেশে পুরা কোনো কোম্পানির মালিকরা কিন্তু এভাবে মার্কেটিং করে না, বাংলাদেশে কোনো ব্যাংকার ইন্স্যুরেন্স কোম্পানির মালিকরা কখনো এভাবে মার্কেটিং করে না যেটা আমি করেছি। কিন্তু এখন তো সেই সময় এবং সেই বয়সও নেই, বয়সে সেটানো, কিন্তু চ্যালেঞ্জ অনেক বড়। তো চ্যালেঞ্জটা কিন্তু সকলের দোয়া চাই, আর এটা মানে এক্সপেকটেশন এটা অনেক বেশি, এটা ঠিক। অনেকে মনে করে ফরেস্টের চেয়ারম্যান, এখানে অনেক লোকের চাকরি দেওয়ার সুযোগ আছে, হ্যাঁ ফরেস্টের কিন্তু, হ্যাঁ এটা ঠিক আছে, আমরা আগে মাঠ পর্যায়ে গুছায় যদি কিছু দেখাতে পারি, এখানে আমাকে যতই সুবিধা দেয় কিন্তু আমিও তো সুবিধা দেখাতে হবে। আমি যে চ্যালেঞ্জটা নিলাম, তারা যত বড় গ্রুপ তারা তো বুঝে, তারা তো মানে ব্যবসায়ী বড় গ্রুপ, এবং তারা বুঝে যদি আমি দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে আমারও কিন্তু সুযোগ হবে, যেখানে কিন্তু আমাকে বললো যে আপনি এমডি নিয়োগ দেন, আপনি এরপরে বাকি লোক এগুলো আপনি সিলেক্ট করেন, কিন্তু আমি তো মাঠ পর্যায়ে লোক নিয়োগ দেবো, এবং মাঠ পর্যায়ে লোক নিয়ে দেবো, আর হেড অফিসে ডেস্কে আমাদের লোকেরা কিন্তু মাঠে কিন্তু এই চ্যালেঞ্জ নিতে চায় না, লোকরা ডেস্কে যেতে চায়, কিন্তু ডেস্কের কাজ হলো এখন কম, ডেস্কের লোক তো প্রচুর আসে, এবং সেখানে ইমিডিয়েটলি কিন্তু এখন ওই জায়গাটা খালি নাই, কিন্তু পর্যায়ক্রমে চেষ্টা করবো ইনশাআল্লাহ, নিশ্চয়ই। কারণ আমার তো এই প্যারাশানি আছে যে যারা আমার কারণে এবং আমার অঞ্চলের কারণে তাদের চাকরি গেছে, যাদের বাড়ি নোয়াখালী আর আমি সিবিতে আমি স্বাক্ষর করেছি, ওই রেফারেন্স আছে, এই কারণে যাদের চাকরি গেছে, তা আমার তো নৈতিক অব্লিগেশন হচ্ছে ওদেরকে আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা, নিঃসন্দেহে। আজকের প্রেক্ষাপটে অনেক রাত হয়ে গেছে, আশাবাদ বেশি দিতে চাই না, কারণ এখানে এমন কথা কেন বলো জানি যে করোনা, এটা কোরআনেরই আয়াত, লেমা তাকুরুন মাল্লা তাফালুন, কেন তোমরা এমন কথা বলো জানি যে করোনা। তো আমি এমন কথা বলতে চাই না, আগে আশ্বাস দিতে চাই না, যেটা আসলে পারবো না, তবে চেষ্টা কিন্তু কম থাকবে না ইনশাআল্লাহ, ততক্ষণ সাধ্য অনুযায়ী নীতি নৈতিকতা ঠিক রেখে, নিয়ম ঠিক রেখে। কারণ ফরেস্টে আপনারা দেখছেন কিন্তু আমি 9 বছর দায়িত্বপ্রাপ্ত ছিলাম, কিন্তু আজকে পর্যন্ত আমাদের বিরোধী পক্ষ কিন্তু 1 টাকার অনিয়মের কথাটা বলতে পারে না, কিন্তু আজকে সমস্ত পত্রিকা যারা কিন্তু পরে দায়িত্বপ্রাপ্ত ছিল, তারা যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এটা তো সমস্ত পত্রিকায় সকলে জানে এটা, এবং তারা আজকে দৌড়াচ্ছে, তাদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা, তাদের পাসপোর্ট আটক, যারা কিন্তু এই ফরেস্টকে একচ্ছত্র চালাচ্ছে দলীয় দলবাজি করে, তারা আজকে নিজের দৌড়ের মধ্যে আছে। দেখ আল্লাহ তাআলা যদি মেহরবানি, আমরা কিন্তু তাদের চেয়ে অনেক ভালো আছে এখন পর্যন্ত, যারা দলীয় প্রচারণা দলীয় করছে, অবস্থান নিচ্ছে, দলবাজি করছেন, তাদের চেয়ে আল্লাহর ব্যাপারে আমরা ভালো আছি। তো সর্বোপরি শেষ করতে যেটা বলেছে, আবারও বলবো যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মানে গরমের মধ্যে আপনারা বসে ধৈর্য সহকারে শুনছেন এবং আমাদেরকে দোয়া করছেন, কারণ আপনাদের এটাকে আমি দোয়া হিসাবে নিচ্ছি, আপনাদের এখন যা বলছেন এটাকে আমি নিচ্ছি দোয়া। তো আমি আজকে আপনাদের দোয়া চাই এই জন্য যে কিন্তু আমার স্ত্রী, আমি যে ব্যস্ততম কাজগুলো করছি, কিন্তু এটার বড় অংশের শরীর দেওয়া আমার স্ত্রী। কারণ হচ্ছে আমার বাড়িতে রাত্রে 10টা 11টা আমার বুসুয়ারের বাসায় এখানে মেহমান আসতে, ওইটার আয়োজনটা কিন্তু আমার স্ত্রী করে, সেখানে আমার তেমন কোনো ভূমিকা নাই, এবং আমার ওই অঞ্চলে কিন্তু আমার চেয়ে তো আমার স্ত্রী কিন্তু অনেক জনপ্রিয় এই মেহমানদের কারণে। কিন্তু উনি এখন অসুস্থ, হসপিটালে আছেন, আপনাদের সব দোয়া চাইয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।